নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, মৌলি তো অনিরুদ্ধকে পুরো ক্যাপচার করে ফেলেছে একটা এগ্রিমেন্টের বিনিময়ে। তো বাণী তো যথেষ্ট আপত্তি করছে। এবার মৌলি বলছে ফিতে কাটার অধিকারটাও নাকি তাদের নেই, মানে ফিতে কাটবে নাকি মৌলি। তো তখন ওখানকার যারা স্টাফ রয়েছে তারা কেউ কাটতে দেবে না। না না, স্যারি কাটবেন, স্যারি কাটবেন। তো বাণী বলছে এগ্রিমেন্টটা বাতিল করুন। অনিরুদ্ধ বলছে না, এটা হবে না। বলে 5 দিন আগেই হয়েছে, তো আপনি বাতিল করুন। বলে না, মৌলি বলছে এটা করা যাবে না। তো বাকি স্টাফরা যখন খুব জোর করছে ফিতে মৌলি কাটবে না, অনিরুদ্ধ কাটবে, অনিরুদ্ধ ওদের কাছে সব, তখন মৌলির ঠাম্মি ওকে বুদ্ধি দিচ্ছে, থেমে যাও, মিডিয়া এইখানকার লোকজন এদের মানে বিরুদ্ধে যেও না, কাটুক না, ফিতে কাটলে তো আর মালিকানা হয়ে যায় না, কাটুক। তখন মৌলি বলছে ঠিক আছে, ফিতেটা অনিরুদ্ধ কাটুক। তো অনিরুদ্ধ তখন বলছে আমি কাটবো না, যারা আমার ইন্সপিরেশন, যারা আমাকে পথ দেখায় তারাই কাটবে। মা, বাণী, তোমরা এগিয়ে এসো, এই বলে ওদেরকে দিয়ে ফিতেটা কাটায়। অনিরুদ্ধর মা তো মৌলিকে বলছে তোমার এরকম কাজ করতে লজ্জা করছে না? বলে আমাকে অসহায় করে দেওয়ার সময় তো তোমাদেরও লজ্জা করেনি। অনিরুদ্ধের সাথে বিয়েটা দিতে পারতে তো, নিজেদের কথা রাখতে পারতে তো। অনিরুদ্ধ বলছে আমার মা আমার কথা মানে নিজের কথা রেখেছেন, উনি যার সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন তার সাথে আমার বিয়েটা হয়েছে। তো সবাই শুনে অবাক হয়ে যায়, বাণী তো অবাক হয়ে তাকিয়ে আছে অনিরুদ্ধর দিকে। মৌলি মনে মনে বলছে এই নকুল সর্দার মানে এই এই কোনোভাবে অনিরুদ্ধকে সত্যিটা বলে দেয়নি তো? না না, আমি হয়তো একটু বেশি ভাবছি। তখন ঠাম্মি বলছে ভুল কথা বলছে, ভুল কথা বলছে, মানে বাড়ি জিজ্ঞাসা করছে তো এটা আপনি কি বললেন? না না, ভুল কথা বলছে। তখন অনিরুদ্ধ বলছে কোনো ভুল কথা বলিনি, বিধাতা আমাকে বাণীর সাথে বেঁধে দিয়েছেন, আর বিধাতা বেঁধে দিয়েছেন মানে এই বন্ধন কেউ খণ্ডাতে পারবে না। মৌলি বলছে আমি ভাঙবো এই সম্পর্ক। তখন বলছে অনিরুদ্ধর মা, তোমার লজ্জা করছে না ওদের সম্পর্ক ভাঙার কথা বলছো তুমি? না, করছে না। অনিরুদ্ধ বলছে বাণী আমার সোলমেট, আর সব কিছুতে এগ্রিমেন্ট দিয়ে হয় না। বাণীর মামনি তো মৌলির কথা শুনে বলছে ইচ্ছা করছে তোমাকে চটি পিটা করি, কিন্তু তোমার মতো তোর ছোট লোক অভদ্র মেয়ের মানে মেয়ের মানে কি বলবো, মেয়ের সাথে কথা বলতেও আমার বিবেকে বাচ্ছে। অনিরুদ্ধ বলছে ছেড়ে দাও মামনি, ছেড়ে দাও, এখন এসব কথা থাক। অনিরুদ্ধ বলছে ছাড়ো বাণী, এই লড়াই তো কিছুই না, সামনে অনেক বড় লড়াই বাকি আছে, সেটা তোমাকে করতে হবে। বাণী বলছে আমি সেসব কিছু জানি না, আপনি এগ্রিমেন্টটা বাতিল করুন। তখন মৌলির ঠাম্মি বলছে করা যাবে না, যদি এগ্রিমেন্টটা বাতিল করে তাহলে 24 ঘন্টার মধ্যে তোমাদেরকে 50 কোটি টাকা দিতে হবে। এটা শুনে তো বাণী অবাক হয়ে যায়। অনিরুদ্ধ বলছে তার কোনো দরকার নেই, আমি যাচ্ছি। মানে মৌলি তখন সবাইকে বলছে সবাই শুনে নিয়েছেন, আমার এগ্রিমেন্টে কিন্তু অনিরুদ্ধ চ্যাটার্জি রাজি হয়ে গেছে, তাহলে এখন থেকে এই হোটেল আর অনিরুদ্ধ এদের মালিক হচ্ছে আমি। আমার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার সমস্ত কাজ অনিরুদ্ধ করবে। এই বলে অফিসার সবাইকে পাঠিয়ে দেয় যে আপনাদের আর কোনো প্রয়োজন নেই, আপনারা চলে যান। তো সবাই ওখান থেকে চলে যায়। তো এবার বাণী তো চুপ করে আছে। আর তখন বিদ্যুৎ বলছে বাণী রে, শোন, দুঃখ করিস না, চিন্তা করিস না, মন শান্ত কর, তুই বরঞ্চ প্রাণায়াম কর, বুঝলি, এই অনুলোম বিলোমটা দেখাচ্ছে। তো বাণী বলছে তোমার লজ্জা করে না? মানুষের চামড়া আছে গায়ে না অন্য কিছু? তখন মামুনি বলছে বাণী রে ছেড়ে দে না, ও তো তোদের হয়ে কথা বললো, বল ছেড়ে দে না। তখন বাণী বলছে এই লোকটাকে আমি কিছুতেই বিশ্বাস করি না। অনিরুদ্ধর মা তখন ওর মামনিকে বলছে ছেড়ে দিন না দিদি, এখন এইসব কথা বলেন না, ওদের উপর দিয়ে অনেক কিছু যাচ্ছে, এখন ছেড়ে দিন, এখন থাক এইসব কথা। এই বলে বিদ্যুৎ বলছে ঠিক আছে বাণী, ভালো থাকিস তোরা, এই বলে চলে যায়। বাণী বলছে ভাবছিলাম এবার একটু সুখের মুখ দেখবো, কিন্তু সুখ তো আমার কপালেই লেখা নেই। অনিরুদ্ধ বলছে বাণী মন ছোট করো না, বিশ্বাস করো এই অন্যায় করে মৌলি বেশি দিন চালাতে পারবে না, এখনো ওর শাস্তির ব্যবস্থা আমিই করব, এখন আমি আসি। বাণী তখন অনিরুদ্ধর হাতটা ধরে নেয়, বলছে আমিও যাব আপনার সাথে, গিয়ে আমি দাদু ভাইদের সবাইকে বলবো এই এগ্রিমেন্টটা যাতে বাতিল করে দেয়। অনিরুদ্ধর মারা বলছে হ্যাঁ আমরা সবাই যাব, আর আমি জানি মেসোমশাই খুব ভালো মানুষ। অনিরুদ্ধ বলছে না তোমরা কেউ যাবে না, আমি একা যাব, বিশ্বাস করো আমি যা করছি ভেবেই করছি। তো অনিরুদ্ধর মা জিজ্ঞাসা করছে কেন আমাদেরকে নিয়ে যেতে আপত্তি কোথায়? বলে আপত্তি একটাই যে কথার খেলাপ করা হবে, তোমরা চিন্তা করো না, আমার উপরে একটু ভরসা রাখো, আমি যা করছি নিজের মানুষদের জন্য করছি। বাণী তো শুধু আমার স্ত্রী বা আমার সন্তানের মা নয়, ওর পরিচয় বলতে গিয়ে থেমে যায়, মানে মুখ থেকে বেরিয়ে পড়ছিল। তখন সবাই অবাক হয়ে যায়। অনিরুদ্ধর মা বলছে পরিচয় কি বলতে চাইছিলি, বল বল। তখন ওর মামনি মনে মনে বলছে কোনোভাবে মানে বাণীর পরিচয়ের কথা অনিরুদ্ধকে জেনে গেল। বাণী বলছে পরিচয় কি বলছিলেন আপনি, বলুন আমার ব্যাপারে কি বলছিলেন, থেমে গেলেন কেন? বলে না না কিছু না। মনে মনে বলছে আমি এক্ষুনি তোমার পরিচয় তোমাকে বলতে পারবো না বাণী। বলছে আমার রায়বাড়ি যাওয়ার উদ্দেশ্য একটাই, ওই বাড়ির সিংহাসনে ওই বাড়ির মেয়েকে ফিরিয়ে দেওয়া, আর আমাকে সেই উদ্দেশ্যটা সফল করতেই হবে। এরপর অনিরুদ্ধ বাণীর হাত ধরে বলছে আমি যা করছি আমার পরিবারের ভালোর জন্য করছি, আমার প্রিন্সেসের ভালোর জন্য করছি, এইটুকু আমার উপরে ভরসা রাখো। এরপর অনিরুদ্ধ চলে যায়। আর বাড়িতে
মৌলির দাদু বসে সেই নিউজটাই দেখছে। তো এটা দেখে একদম শরবত বা কিছু একটা খাচ্ছিল গ্লাসে, ডিসগাস্টিং বলে ছুঁড়ে ফেলে দেয়। তো মৌলির মা বাবা সবাই দৌড়ে আসে ঈশানী পিনাকি, কি হয়েছে কি হয়েছে করে। তো দাদু বলছে আসখার, জিজ্ঞাসা করো একে, মৌলির কথা মৌলিকে বলছে, জিজ্ঞাসা করো একে কি করেছে। ও অনিরুদ্ধকে দিয়ে এগ্রিমেন্ট সাইন করিয়েছে। বলে কি এগ্রিমেন্ট? তো মৌলি বলছে হ্যাঁ, আমি ওকে দিয়ে একটা এগ্রিমেন্ট সাইন করিয়েছি, আজ থেকে ওদের হোটেলটা আমার। কি মানেটা কি? কেন তুমি এসব করেছো? তো ঈশানী পিনাকি দুজনেই জিজ্ঞাসা করছে, দুজনেই খুব রেগে গেছে। তো বলছে যে বাণীর রক্তের প্রয়োজন ছিল, তখন আমি সেই রক্ত জোগাড় করে দিয়েছিলাম, আর ওরা আমাদের সাথে যা যা করেছে আমার মাথা ঠিক ছিল না, তাই আমি ওকে দিয়ে রাগের মাথায় একটা এগ্রিমেন্ট সাইন করিয়েছি। আর সেই এগ্রিমেন্ট অনুযায়ী ও যদি না চলে তাহলে ওকে 24 ঘন্টার মধ্যে আমাকে মানে 50 কোটি টাকা দিতে হবে। তখন পিনাকি বলছে কি 50 কোটি টাকার এগ্রিমেন্ট? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা ঠিক আছে? এইভাবে বলছে। বলে আমি আর কি করব, আমাদের সাথে যা যা করেছে আমি এটা একদম ঠিক করেছি। তখন ঠাম্মি বলছে কেন ওকে বকছিস, ছোট্ট মেয়েটাকে, ও তো যা করেছে পরিবার কথা ভেবেই করেছে নাকি? তো ঈশানী পিনাকি খুব বিরক্ত হচ্ছে, ওরা তো বারবার করে বারণ করছে, দাদু তো একদম পছন্দ করছে না এই সমস্ত কিছু। তো মৌলি বলছে আসবে তো, এক্ষুনি বাড়িতে আসবে, এক্ষুনি বাড়িতে আসবে, আর আমার সমস্ত কাজকর্ম করবে, আমি যা বলবো তাই করবে। এটা শুনে তো আরো বিরক্ত হয়ে যায় সবাই। ঈশানী বলছে না তুমি এরকম কোনো কিচ্ছু করবে না। বলে না আমি করব। তখন ইমোশনাল ব্ল্যাকমেল, যে ওরা আমাদের সাথে কত কি করেছে, তোমার সাথে বাবার সাথে কত কি করেছে, আমি করলেই দোষ, এই বলে কাঁদতে শুরু করেছে। ঠাম্মি মনে মনে বলছে বাবা, খেলাটা তো ভালোই খেলছো তুমি দেখছি, কখনো ইমোশনাল হওয়ার ড্রামা করছো, কখনো এই করছো, যাই হোক এরমভাবে বলছে। তো বলছে ঠিক আছে করে যাও, আমিও তোমার সাথ দেবো। তো ঠাম্মি তখন বলছে আরে করতে দে না যা করছে, এতে বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে, চিন্তা করছিস কেন, ওরও তো একটু মতিগতি ঘোরা প্রয়োজন তাই না, এইভাবে বলছে। তো এইভাবে কথা বলতে বলতে ওখানে তখন অনিরুদ্ধ আসে। তো অনিরুদ্ধ বলছে এগ্রিমেন্টে যখন আমি সাইন করেছি তখন মৌলি যা বলবে আমি তাই করব। এই বলে মৌলি বলছে ঠিক আছে খুব ভালো কথা, যাও দাদু বেরোবে, দাদুর জুতোটা পলিশ করে দাও। তখন ঈশানী পিনাকি বলছে না অনিরুদ্ধ তুমি এরকম কোনো কিছু করবে না, মৌলি তুমি একদম এইসব কথা একদম করবে না। বলে না করতে হবে, অনিরুদ্ধ বলছে আমি করব। তাড়াতাড়ি করে চলে যায় দাদুর কাছে। আর ওদিকে বান্টিকে ডাকে জুতোর সমস্ত সামগ্রী নিয়ে আনার জন্য, জুতো পলিশের ঠাম্মি। বান্টি নিয়ে চলে আসে, অনিরুদ্ধকে দেখে বান্টি দৌড়ে চলে যায়, দাদুর এক পা ধরে। এই না না না, আমি এত এক্সপিরিয়েন্সড, আমাকে ছেড়ে দিয়ে আমার চাকরিটা খাবেন না প্লিজ, আমার বাড়িতে বিধবা বাবা আছে, বোন আছে, প্লিজ এরকমটা করবেন না। অনিরুদ্ধ একটা পা ধরে জুতো খুলছে আর বান্টি একটা পা ধরে জুতো খুলছে, মানে বান্টি ওর কাজটা ছাড়বে না, ভাবছে অনিরুদ্ধ চাকরিটা খেতে এসছে, ওর জায়গাটা অনিরুদ্ধ পেয়ে গেছে, এরকম একটা ব্যাপার চলছে। তো এই বলে দাদু তো বলছে ছাড়ো আমি পড়ে যাবো, ছাড়ো আমি পড়ে যাবো, বলে যখন পড়ে যাচ্ছে তখন দাদু বলে দাদুকে সামনে নেয় অনিরুদ্ধ, দিয়ে দাদুকে বসায়। ঠাম্মি বলছে বান্টিকে যে যেটা করতে বলি সেটা একটু বেশি করে ফেলিস না, যদি বুড়ো মানুষটা পড়ে যেত বুড়ো হাড্ডিটা জোড়া লাগতো, এভাবে বলছে। তো এবার অনিরুদ্ধ পালিশ করতে বসে। ঈশানী পিনাকির খুব খারাপ লাগে, বলছে অনিরুদ্ধ ওঠো ওঠো ওঠো, ঈশানী বলছে ওঠো ওঠো। অনিরুদ্ধ বলছে আমি পড়েছি কোথায় যে আমি উঠবো, তাই না, আমি তো নিচে নামিনি। ছোটোবেলা থেকে দাদুকে দেখে আসছি, দাদু তো পুরো বাড়িরই অভিভাবক। ছোটোবেলায় মনে আছে দাদু তুমি যখন অফিস বেরোতে আমি তোমার জুতোটা এনে দিতাম, তাহলে এখন করছি তো এখন অসুবিধাটা কোথায়? তাছাড়া বড় মানুষের আশীর্বাদ মাথার উপরে থাকাটা সবসময় ভালো। অনিরুদ্ধ বলছে ছোটবেলায় যখন করেছি এখন বড় হয়ে গেছি বলে কি সেই আদর ভালোবাসা থাকবে না নাকি? বাণীও তখন সেখানে চলে এসেছে অনিরুদ্ধকে দেখতে, অনিরুদ্ধর কথাগুলো শুনছে। অনিরুদ্ধ বলছে গুরুজনদের পায়ের ধুলোই তো আমাদের জন্য আশীর্বাদ, তাই তো? ঈশানী পিনাকি কিন্তু অনিরুদ্ধর কথা শুনে খুশি হচ্ছে। এ বলে অনিরুদ্ধ জুতোটা পলিশ করে দিচ্ছে, দাদুর কিন্তু খুব খারাপ লাগছে। বাণী এবার দৌড়ে এসে ওই মানে পলিশ করার ইয়েটা ব্রাশটা হাত থেকে কেড়ে নিয়েছে। তো বাণী বলছে তোমার খারাপ লাগছে বাণী, আমি দাদুর জুতো পলিশ করছি তো। বাণী বলছে মানে দাদুর জুতো, মানে বাণীকে বলছে তুমি তো বলেছো যে কোনো কাজ ছোট নয়। বাণী বলছে আপনি দাদুর জুতো পলিশ করে দিচ্ছেন তাতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আপনি একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করে এত কষ্ট কেন করছেন আমি সেটা বুঝতে পারছি না। ওই অভিশপ্ত কাগজটাই কেন সই করলেন, নিজের দাসখতে কেন সই করলেন? অনিরুদ্ধ বলছে ধুর আমার এসব কাজে কোনো কষ্টই হচ্ছে না, দাও ব্রাশটা দাও। মৌলি বলছে গ্র্যান্ড মামি একটু বেশি হয়ে যাচ্ছে না, যা বলছি তাতেই রাজি হয়ে যাচ্ছে। তো গ্র্যান্ড মামি বলছে চালাক না, মানে না একটু বেশি চালাকি করছে আর কি। আন্টি বলছে দেখুন না আমাদের মৌলি ম্যাডাম কি করে জব্দ করে। মৌলি তখন বাণীর হাত থেকে ব্রাশটা নিয়ে বলছে বাণী তোমার লজ্জা নেই না? বলছে আমি অপমান করতে করতে বোর হয়ে যাচ্ছি, তুমি অপমান সহ্য করতে করতে বোর হচ্ছ না? না কি সুন্দর চলে আসছো প্রত্যেকদিন অপমান সহ্য করতে। বাণী বলছে আমার এখানে আসার কোনো বাসনা ছিল না, কিন্তু আমার মনে হয় আপনার আমাকে না দেখলে চলে না, তাই প্রত্যেকদিন এমন কিছু না কিছু করেন যে আমাকে চলে আসতেই হয়।
আর এরকম কথা বলতে বলতে এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।